টেবিলের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা শোনাব এমন এক হৃদয় বিদারক সত্য ঘটনা যা ক্ষমতার দম্ভ, গভীর প্রতারণা আর এক অসহায় মানুষের প্রতিশোধের কাহিনী। এটি শুধু এক নারীর হারিয়ে যাওয়ার গল্প নয়, এটি সেই অন্ধকার বাস্তবতার প্রতিচ্ছবি যা এক ধনী ব্যবসায়ীর বিলাসবহুল প্রাসাদের চার দেওয়ালের আড়ালে চলছিল। বাইরে থেকে তিনি ছিলেন একজন পরোপকারী ও ধার্মিক ব্যক্তি, কিন্তু তার অন্দরমহলে চলছিল এক নির্মম খেলা। যখন এক সাধারণ যুবক তার হারিয়ে যাওয়া মৃত স্ত্রীকে খুঁজে পায় অন্যের স্ত্রী হিসেবে, তখন উন্মোচিত হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই নারীর, আর তার স্বামী কি পেরেছিল ন্যায় পেতে? পুরো সত্য জানতে এক মুহূর্ত এদিক ওদিক না করে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পে। বন্ধুরা, আমি তখন ওমানের মাসকাট শহরে একটি বিখ্যাত ইন্টেরিয়র ফিনিশিং এবং লাইটিং কোম্পানিতে কর্মরত ছিলাম। আমাদের কাজ ছিল অভিজাত এলাকার ধনী ব্যক্তিদের বাড়ির অন্দরসজ্জাকে আরও আকর্ষণীয় করে তোলা। কোম্পানির মালিক জনাব ফরিদ আমাকে যেখানেই পাঠাতেন আমি বিনা প্রশ্নে চলে যেতাম। একদিন মোবাইলে একটি নতুন কাজের লোকেশন এলো। মাসকাটের এক বিশাল বিলাসবহুল আবাসিক এলাকা। ক্লায়েন্টের বাড়ির ছাদের ডিজাইন করা জিপসাম বোর্ড নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। যথাসময় গিয়ে পৌঁছালাম। দরজায় কলিং বেল চাপতেই বেরিয়ে এলো ছোট্ট একটি মেয়ে। তার মুখে ভাঙা ভাঙা বাংলা শুনে আমি কিছুটা অবাক হলাম। সে জিজ্ঞেস করল, আপনি কে? আমি জানালাম, ছাদের কাজ করতে এসেছি। মেয়েটি দৌড়ে ভেতরে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলেন একজন মধ্যবয়সী ওমানি ভদ্রলোক জনাব কামাল। তার চোখে মুখে আন্তরিকতা, কথাবার্তায় আভিজাত্যের ছাপ। তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। ছাদের জিপসাম ও লাইটিং ঠিক করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। কাজ শেষ হওয়ার পর তিনি হাসি মুখে বললেন, এক কাপ কফি খেয়ে যাবেন। এমন ব্যবহার সচরাচর দেখা যায় না, তাই আমি মাথা নেড়ে রাজি হলাম। ঠিক তখনই তার স্ত্রী কফির ট্রে হাতে ঘরে ঢুকলেন, আর তাকে দেখামাত্র আমার শরীরটা যেন বরফের মতো জমে গেল। এই যে রিনা, আমার স্ত্রী রিনা, যে 3 বছর আগে কাতারে এক হোটেল অগ্নিকাণ্ডে মারা গিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কাঁপা গলায় বললাম, রিনা, তুমি? নারীটি চুপচাপ দাঁড়িয়ে রইল, তার মুখে স্পষ্ট অপ্রস্তুত ভাব। তখনই সেই ভদ্রলোক জনাব কামাল রাগান্বিত স্বরে বলে উঠলেন, আপনি এসব কি বলছেন? দয়া করে আমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকুন। কিন্তু আমার বুকের ভেতর তখন ঝড় বইছে। এই মেয়েটি তো রিনাই। তার চোখ, ঠোঁট, হাঁটার ভঙ্গি সবই হুবহু এক। রিনা কি সত্যি মারা যায়নি, নাকি অন্য কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে? জনাব কামাল তাকে ধমক দিয়ে বললেন, সামিরা, ভেতরে যাও। আমি স্তব্ধ হয়ে গেলাম। সামিরা? না, সে তো রিনা। আমি গলা উঁচু করে বললাম, এই মহিলা আমার স্ত্রী। আপনি কিভাবে অন্যের স্ত্রীকে নিজের কাছে রাখতে পারেন? এই কথা শোনার সাথে সাথেই লোকটি এক ঝটকায় আমার শার্টের কলার চেপে ধরল। চোখ রাঙিয়ে বলল, খবরদার, আমার স্ত্রী সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না। ও আমার স্ত্রী, সামিরা, রিনা নয়। যাকে সে সামিরা বলে ডাকছে সে চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে ছিল অদ্ভুত এক যন্ত্রণা, আর দৃষ্টিতে একরাশ অসহায়ত্ব। সে কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চিৎকার করে বললাম, আপনি আমার স্ত্রীকে অপহরণ করেছেন, আমি আপনাকে ছাড়ব না। জনাব কামাল আমাকে ধাক্কা মেরে দরজার বাইরে বের করে দিল। আমি দরজার সামনে হুমড়ি খেয়ে পড়লাম। মাথায় প্রচণ্ড যন্ত্রণা, চোখের সামনে সব ধাপসা। আমি বুঝতে পারছিলাম না এটা কি সত্যি নাকি আমার মনের ভুল, কিন্তু আমি নিশ্চিত সে আমার স্ত্রী রিনাই ছিল। অসহায়ভাবে আমি রাস্তায় নেমে এলাম। পায়ে যেন কোনো শক্তি ছিল না। আজ থেকে 8 বছর আগে রিনা আমার জীবনে এসেছিল। আমি ছিলাম একজন সাধারণ এসি মেকানিক, আর রিনাও ছিল এক সাধারণ পরিবারের মেয়ে। যৌতুক ছাড়া বিয়ে, তাই আমার মা বাবা খুশি ছিলেন না। কিন্তু রিনার সৌন্দর্য আর সরলতা দেখে তারা শেষমেশ রাজি হয়ে যান। বিয়ের পর রিনার প্রতি আমার ভালোবাসা দিন দিন বাড়তে লাগলো, যা হয়তো আমার মা সহ্য করতে পারতেন না। তিনি ছিলেন পুরনো মানসিকতার মানুষ। তার ধারণা ছিল যে বিয়ের পর ছেলে বুঝি মায়ের থাকে না। আমি কাজ শেষে বাড়ি ফিরে একটু সময় রিনার সাথে কাটাতে চাইতাম, কিন্তু মা নানা অজুহাতে আমাকে ব্যস্ত রাখতেন। রাতে বাবার সেবা করতে হতো, আর ততক্ষণে রিনা অভিমান করে ঘুমিয়ে পড়ত। একদিন আমার কোম্পানির মালিক জনাব ফরিদ বললেন, আমার এক পরিচিত ওমানে ইন্টেরিয়র ডিজাইনের কোম্পানি খুলেছে, তুমি সেখানে গেলে অনেক টাকা আয় করতে পারবে। মা বাবা খুব খুশি হলেন, কিন্তু রিনা ভেঙে পড়ল। সে আমার সাথে আসতে চেয়েছিল। আমি তাকে বুঝিয়েছিলাম আগে নিজে একটু গুছিয়ে নিই, তারপর তাকেও নিয়ে যাব।
কিন্তু তার চোখে ছিল রাজ্যের ভয় আর অভিমান। আমি জানতাম আমার মা তাকে শান্তিতে থাকতে দেবে না, তাই যাওয়ার আগে জমানো কিছু টাকা লুকিয়ে পার হাতে তুলে দিয়েছিলাম। বিদায়বেলায় তার দৃষ্টিতে ছিল আশঙ্কা আর ভালোবাসা। হয়তো সে ভাবছিল আমি যদি আর ফিরে না আসি, কিন্তু আমি জানতাম আমি ফিরবই, কারণ রিনা আমাকে আমার থেকেও বেশি ভালোবাসত। ওমানে আসার পর কয়েক মাস কেটে গেল। একদিন রিনা কেঁদে কেঁদে ফোন করে বলল, তোমার মা আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে, ঠিকমতো খেতেও দেয় না, বাবার বাড়িও যেতে দেয় না, আমাকে এখান থেকে নিয়ে যাও, নয়তো আমি মরে যাব। তার কান্না শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। 1000 মাইল দূরে বসে আমি কিছুই করতে পারছিলাম না। আমি আমার মালিক জনাব ফরিদের সাথে কথা বললাম। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার সব কথা শুনে তিনি বললেন, চিন্তা করো না হাসান, আমি তোমার স্ত্রীকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। প্রয়োজনে টাকা ধার নাও, বেতন থেকে অল্প অল্প করে শোধ করে দিও। স্যারের কথায় যেন আমি আকাশের চাঁদ হাতে পেলাম। তিনি ভিসা ও টিকিটের ব্যবস্থা করে দিলেন। রিনার ফ্লাইট ছিল ঢাকা থেকে দোহা হয়ে মাস্কাট। ফ্লাইটের দিন আমি অধীর আগ্রহে এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। এক এক করে সব যাত্রী বেরিয়ে এলো, কিন্তু রিনা এলো না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি স্যারকে ফোন করলাম। তিনি তার পরিচিত কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে জানালেন, হাসান, একটা দুঃসংবাদ আছে। তোমার স্ত্রী দোহা পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সেখান থেকে আর মাস্কাটের ফ্লাইটে ওঠেনি। দোহা এয়ারপোর্টের কাছে একটি হোটেলে আগুন লেগেছিল, আর দুর্ভাগ্যবশত তোমার স্ত্রী সেই দুর্ঘটনায় মারা গেছে। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। এরপর 3টি বছর আমি এক জীবনমৃত মানুষ হিসেবে কাটিয়ে দিয়েছি, আর আজ এতদিন পর আমি আমার রিনাকে দেখতে পেলাম, কিন্তু সে অন্যের স্ত্রী। পরদিন সকালে আমি আবার সেই বাসায় গেলাম। জনাব কামাল দরজা খুলে আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন। আমি শান্তভাবে বললাম, আপনার ঘরের ওই নারী আমার বৈধ স্ত্রী। আমাদের ডিভোর্স হয়নি। ইসলামী শরীয়ত অনুযায়ী তালাক ছাড়া কোনো বিবাহিত নারী দ্বিতীয় বিয়ে করতে পারে না। লোকটি আমার কথা উড়িয়ে দিয়ে বলল, এসব নাটক বন্ধ করো, আর যদি এই এলাকায় তোমাকে দেখি তাহলে পুলিশে খবর দেব। আমি ফিরে এলাম, কিন্তু আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। আমি ওই বাড়ির আশেপাশে কিছুদিন নজর রাখতে শুরু করলাম। একদিন সন্ধ্যায় যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমার পুরনো মালিক জনাব ফরিদ সেই বাড়ি থেকে বেরিয়ে এলেন, আর বারান্দায় দাঁড়িয়ে রিনা তার সাথে এমনভাবে কথা বলছিল যেন তারা বহুদিনের পরিচিত। আমার মাথায় সব কিছু পরিষ্কার হয়ে গেল। সেই রাতে আমি দেওয়াল টপকে নিঃশব্দে জানালা দিয়ে ওই ঘরে ঢুকলাম। ভেতরের দৃশ্য আমার বুকটা ছিন্ন ভিন্ন করে দিল। রিনা এক কোনায় ছোট্ট একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে, আর জনাব কামাল তাকে হুমকি দিচ্ছে। কামাল বেরিয়ে যেতেই আমি ভেতরে ঢুকলাম। আমাকে দেখে রিনা এক দৌড়ে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ল। সে ফোঁপাতে ফোঁপাতে বলল, হাসান, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর পারছি না। আমি তাকে শান্ত করে পুরো ঘটনা জানতে চাইলাম। সে জানালো, সেদিন দোহা এয়ারপোর্টে নামার পর জনাব ফরিদের পাঠানো এক লোক তাকে আমার কথা বলে গাড়িতে তোলে। এরপর পানীয়র সাথে কিছু মিশিয়ে তাকে অচেতন করে ওমানে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডের পুরো ঘটনাটাই ছিল সাজানো নাটক। জনাব ফরিদ তাকে জনাব কামালের কাছে বিক্রি করে দিয়েছিল। আমি চুপচাপ বসেছিলাম। একটি ছোট্ট মেয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই বাচ্চাটা কার? রিনা মাথা নিচু করে বলল, ও তোমার সন্তান হাসান। আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তোমাকে চিঠি লিখেছিলাম, কিন্তু সেই চিঠি হয়তো তোমার কাছে পৌঁছায়নি। আমার শরীরটা নিথর হয়ে গেল। বুকের ভেতর যেন কেউ একটা পাথর চাপিয়ে দিল। আমার সন্তান, সে এতদিন বাবাকে চিনতই না। পরদিন আমি পুলিশকে নিয়ে ওই বাড়িতে গেলাম। রিনার বয়ানের ভিত্তিতে জনাব কামাল এবং এই চক্রের মূল হোতা আমার সাবেক মালিক জনাব ফরিদকে গ্রেপ্তার করা হলো। আমি আমার স্ত্রী আর সন্তানকে ফিরে পেলাম, কিন্তু আমার জীবনের স্বাভাবিকতা আর কোনো দিন ফিরে পাইনি। এই ঘটনার একটা চিরস্থায়ী ক্ষত আমার হৃদয়ে রয়ে গেল, যা কোনো দিনও শুকাবে না। টাকা রোজগার করে পরিবারের সুখ কিনতে চেয়েছিলাম, কিন্তু সেই সুখের পেছনে যে এত বড় এক মরীচিকা লুকিয়েছিল তা আমি কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম বিদেশের মাটিতে টাকা রোজগার করে পরিবারের জন্য সুখ কিনব, ভবিষ্যৎ গড়ব, কিন্তু আমি জানতাম না যে সেই লোভের মূল্য আমার স্ত্রীকে তার জীবনের সবচেয়ে মূল্যবান বছরগুলো দিয়ে শোধ করতে হবে। পুলিশি তদন্তে সব সত্য জলের মতো পরিষ্কার হয়ে গেল।
জনাব ফরিদ, যাকে আমি গুরুজন মনে করতাম, সেই ছিল এই ষড়যন্ত্রের মূল হোতা। সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসহায় নারীদের পাচার করত। রিনার সৌন্দর্য তার চোখে পড়েছিল, আর সে তাকে জনাব কামালের কাছে বিক্রি করে দিয়েছিল। কাতারের হোটেলের অগ্নিকাণ্ড ছিল একটি সাজানো নাটক, যা আমাকে বিশ্বাস করানোর জন্য তৈরি করা হয়েছিল। আইনি লড়াইটা সহজ ছিল না। ফরিদ তার অর্থ এবং প্রভাব দিয়ে বাঁচার অনেক চেষ্টা করেছিল, কিন্তু রিনার সাহসিকতা আর আমার জেদের কাছে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। মাঝধারে চলা মামলার পর আদালত রায় দিল, জনাব কামাল এবং জনাব ফরিদকে মানব পাচার, অপহরণ এবং নির্যাতনের অভিযোগে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হলো। ন্যায় বিচার পাওয়ার পর আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে একটি নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু পথটা ছিল কাঁটায় ভরা। আমার মেয়ে, যার নাম রিনা রেখেছিল নদী, সে আমাকে চিনত না। তার কাছে আমি ছিলাম একজন অচেনা মানুষ। এতদিন সে কামালকেই তার অভিভাবক হিসেবে দেখে এসেছে। তার ছোট্ট মনে বিশ্বাস আর অবিশ্বাসের এক বিশাল যুদ্ধ চলছিল। আমি ধৈর্য হারাইনি। প্রতিদিন একটু একটু করে তার সাথে সময় কাটাতাম, তার সাথে খেলতাম, তার পছন্দের গল্প শোনাতাম। রিনা আমাদের দুজনের মধ্যে সেতু তৈরি করে দিয়েছিল। একদিন যখন নদী প্রথমবার আমাকে বাবা বলে জড়িয়ে ধরল, আমার মনে হলো জীবনের সব কষ্ট সার্থক হয়ে গেছে। কিন্তু রিনার মনের ক্ষতটা ছিল আরও গভীর। রাতের পর রাত সে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠত। অচেনা মানুষ দেখলে ভয়ে গুটিয়ে যেত। তা সেই উচ্ছল হাসিটা যেন কোথাও হারিয়ে গেছিল। আমি ওর হাতটা শক্ত করে ধরে রাখতাম আর বলতাম, আমি আছি, আর কখনো তোমাকে একা ছাড়ব না। ভালোবাসা আর ভরসা দিয়ে আমি ওর মনের সেই অন্ধকার দূর করার চেষ্টা চালিয়ে গেলাম। আমরা আর ওমানে থাকিনি। ওই শহরটার বাতাসে আমাদের কষ্ট আর বিশ্বাসঘাতকতার স্মৃতি মিশেছিল। আমরা আমাদের ছোট্ট মেয়ে নদীকে নিয়ে বাংলাদেশে ফিরে এলাম। নতুন করে সব শুরু করলাম। আমি আর বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি না। এখন আমার একমাত্র স্বপ্ন হলো আমার স্ত্রী আর মেয়ের মুখে হাসি ফোটানো। আমি আজও রাতে ঘুমোতে পারি না। মাঝে মাঝে মনে হয়, যদি আমি সেদিন রিনাকে আঁকানা ছাড়তাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো আজকের এই দুঃস্বপ্ন আমাদের জীবনে আসতো না। এই ঘটনা আমার হৃদয়ে একটা চিরস্থায়ী ক্ষত রেখে গেছে, যা কোনোদিনও শুকাবে না। বন্ধুরা, হাসানের জীবনের এই নির্মম বাস্তবতা আমাদের একটি কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। অর্থ হয়তো অনেক কিছু কিনতে পারে, কিন্তু হারানোর সময় আর মনের শান্তি ফিরিয়ে দিতে পারে না। লোভ আর বিশ্বাসঘাতকতার অন্ধকার পথ একজনকে কতটা নিচে নামাতে পারে, এই গল্পটি তার এক জ্বলন্ত উদাহরণ। কিন্তু এই গল্পটি আমাদের ভালোবাসা, সাহস আর ধৈর্যের শক্তিকেও দেখায়। এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফেবেলের আজকের পর্বটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আগামী পর্বে এমনই এক রুদ্ধশ্বাস গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।